আমাকে বিধবা বানালো, আমার দুটো বাচ্চাকে এতিম করলো কারা? আমার বাবা চিৎকার করে বলে ওঠে যে সিফাত আমাকে গুলি মেরে দিছে রে। আমার বাবাকে যারা মেরেছে তাদের বিচার চাই। লং মার্চ টু ঢাকা যখন ঘোষণা করা হয় তখন আমার বাবার সঙ্গে করেই আমি গণভবনের উদ্দেশ্যে যাত্রা করি মোটরসাইকেল যোগে। এবং একটা পর্যায়ে যখন শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালায়, এরপরে আমার বাবার সঙ্গে করে আমি মিরপুর 13 আমাদের বাসায় ফিরে আসছিলাম বিজয় মিছিল শেষ করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাফরুল থানার সামনে বাইক নিয়ে পৌঁছালে আমার বাবাকে পুলিশ দেখে ফেলে এবং আমাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং তারই একটি গুলি আমার পিতার শরীরে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলে আমার পিতা শহীদ হন। কাফরুল থানা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক নিয়ে পৌঁছালে হঠাৎ করেই আমাদের সামনে প্রায় 20-25 জন পুলিশ সদস্য অস্ত্র তাক করে দাঁড়ায়। আমার বাবা হোন্ডা চালাচ্ছিলেন এবং আমি তার পেছনেই বসা ছিলাম। যখন পুলিশ সদস্যরা আমাদেরকে উদ্দেশ্য করে হঠাৎ করেই গুলি ছোড়া শুরু করে, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে হোন্ডা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই। কিন্তু আমার বাবা যখন হোন্ডা ঘোরাতে নিচ্ছিলেন তখন আমার বাবা এবং আমাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে এবং গুলি ছুটতে থাকে। এমত অবস্থায় বাইক ঘোরানোর সময় একটি গুলি আমার বাবার পেটের নিচে বিদ্ধ হয় এবং আমার বাবা চিৎকার করে বলে ওঠে যে সিফাত আমাকে গুলি মেরে দিছে রে। এই কথা বলার পরে আমি আসলে নিজেকে স্থির রাখতে পারিনি। আমি সাইড থেকে আবার উঠে দাঁড়াই এবং আমার বাবার কাছে যাই এবং আমি আমার জীবনের বিনিময় হলেও আমার বাবাকে আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমি পারিনি। এবং যখন আমি আমার বাবাকে টেনে পিছন দিকে নিয়ে আসছিলাম তখনও আমাদেরকে উদ্দেশ্য করে সেই পুলিশ হায়নার দলগুলো আমাদেরকে উদ্দেশ্য করে গুলি ছুটতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল যে আমাকে এবং আমার বাবাকে একবারে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, যাতে তাদের কোনো ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ কোনো কিছু না থাকে। আমার হাজব্যান্ডকে উনি গাড়ি ঘুরাতে নেয়, ওনাকে গুলি করে আমার হাজব্যান্ড বলে সিফাত আমাকে গুলি মেরে দিছে রে। ওই গুলি অবস্থায় আমার ছেলে ওর বাবাকে বাঁচানোর জন্য চলে আসার পরে আমার ছেলেকেও গুলি করলে আমার ছেলে দিক ওদিক কায়থা বাবাকে টানি নিয়ে যায়, বাবাকে সাইডে ফেলে রেখে বাবা একদিকে গাড়ির পিছিয়ে সরে যায়। তখন ছেলে টেনে নিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ আমার ছেলে চেষ্টা করে, গাড়ির জন্য কোনো গাড়ি পায় না। তখন একটা সিএনজিত করে নিয়ে যাবে, এই সময় আমি ফোন দিই। এখানে 13 নম্বরে অনেক গুলাগুলি হওয়ার পর আমি ফোন দিছি, তখন ফোন বেজে উঠলে ফোনের বাবার পকেট থেকে ছেলে নেওয়ার পরে মা বাবাকে গুলি মেরে দিছে মা। তখন তো আমি চিৎকার করি, বাবা তুমি কি বলো? আম্মু তুমি রাখো, আমি বাবাকে সিএমএস নিয়ে যাচ্ছি, সিএমএস নিয়ে গেলে তুমি আসো। সিএমএস নিয়ে যাওয়ার পরে আমি এদিকে রেডি হয়ে যাওয়ার জন্য, কোনো গাড়ি পাইনি, কেউ যায় না, গুলাগুলি হচ্ছে। তখন একটু পরেই বাবু ছেলে ফোন দিয়ে বলে আম্মু বাবা নেই, বাবা মারা গেছে। আমি বলি তুমি কি বলো বাবা, আমাকে বিধবা বানালো, আমার দুটো বাচ্চাকে এতিম করলো কারা? এই শত্রুকে যিনি দূরত্ব বিচার চাই আমি, শত্রুকে পুলিশের জানি, ওর বাচ্চারাও এতিম হয়, এই ধরনের কাজ যিনি আমি রাষ্ট্রের কাছে চাই। আমি ক্লাস কেজি থেকে শুরু করে আমার ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত আমি শাহিন কলেজে পড়ছি। আমার বাবা আমাকে সাইকেলে করে নিজে চালাতো এবং আমাকে পেছনে বসিয়ে নিয়ে যেত। এটা প্রায় 10-15 বছরের মতো আমাকে এভাবে সে নিজে টেনে টেনে নিয়ে গিয়ে স্কুল কলেজ পর্যন্ত পড়াইছে। এর ভিতরে আমার বাবা ওখানে চাকরি করতো। যখন আমি আমার কলেজে বা স্কুলে প্রাইভেট পড়তাম, প্রায় সন্ধ্যা হয়ে যেত। কিছু কিছু ক্ষেত্রে আমি অল্প কিছু খেলেও আমি খেয়াল করতাম যে আমার বাবা আসলে সারাদিন না খেয়েই থাকতো, আমার জন্য অপেক্ষা করতো সন্ধ্যাবেলা পর্যন্ত। কিন্তু সেই দুঃখের কথা আমার বাবা কখনো আমার সাথে আসলে বলতো না, কারণ এটা আসলে কোনো বাবাই বলে না। আসলে আর্থিকভাবে বা যে কোনোভাবেই সাহায্য করলেও বাবার স্নেহ আসলে আমাকে কেউ দিতে পারবে না। এইটা আসলে অপূরণীয় একটা ক্ষতি আমার জন্য। আর আমার বোনটা এখন 9 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে। আমি নিজে দেখেছি যে আমার বাবা আমার বোনটাকে কত ভালোবাসতো।
আমার বোনটা এত ছোট বয়সেই যে পিতৃহারা এবং পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে পড়লো, এই দুঃখ বা এই বেদনা আসলে কারো সঙ্গে শেয়ার করলেও সেটা আসলে হালকা হওয়ার নয়। তো আমি নিজেকে বুঝ দিলেও আমার বোনের কাছে আমি আসলে কোনো বুঝ দিতে পারি না এটার। সকালে উঠে জুতা মোজা সব কিছু রেডি করে আমার কোলে করতো, তারপরে খাওয়াই দিত। যেমন বাবা আমাকে স্কুলে নিয়ে যেত, হুন্ডায় করে স্কুল থেকে আনতো। আন্দোলনে অংশ নিয়ে আমার বাবার সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি এবং এক্ষেত্রে যেদিন আমাদের বিজয়টা অর্জন হলো সেদিনই আমি আমার বাবাকে হারালাম। এক্ষেত্রে হয়তো বা আমারও গুলি লাগতে পারতো এবং আমার বাবার গুলি লেগে তিনি শহীদ হয়ে গিয়েছেন। তো এক্ষেত্রে আমি যেটা চাচ্ছি, রাষ্ট্রের কাছে আমার দাবি যে আমার বাবাকে শহীদ হিসাবে মর্যাদা দিয়ে এটা যেন আজীবনের জন্য তারা সংরক্ষণ করে এবং তাকে শহীদ হিসাবে তারা চিরকাল মনে রাখে। তা না হলে আসলে আমাদের এই আন্দোলনটা, যে দেশের জন্য আমরা আন্দোলন করলাম, সেটা আসলে ব্যর্থ হয়ে যাবে। আর আমরা এই এত লোক রক্ত দিয়েছে, এই রক্তগুলো যেন বৃথা না যায় এবং বৃথা তখনই যাবে না যখন রাষ্ট্র আমাদেরকে মনে রাখবে, রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিবে। তাই রাষ্ট্রের কাছে আমি আমার পিতাদের যত শহীদ আছে তাদের সকলের মূল্যায়ন কামনা করছি। আমার বাবাকে যারা মেরেছে তাদের বিচার চাই এবং এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের আমি দ্রুত বিচার চাই। তাদের যেন ফাঁসি হয় এবং সেটা অত্যন্ত দ্রুত করতে হবে। তা না হলে আমার বাবার আত্মা শান্তি পাবে না, এটা আমি মনে করি। রাষ্ট্রের বিচার করুক। আমি কিভাবে বাচ্চা, আমার ছেলেটা MBBS পড়ে বেসরকারি মেডিকেলে, আমার মেয়েটা ক্লাস 3-তে পড়ে, আমার ঢাকায় থাকি, বাসা ভাড়া, আমি কিভাবে থাকবো? আমি ছেলে মেয়ে নিয়ে কিভাবে আমার সংসার চলবি? এখন আমি দিশাহারা হয়ে গেছি। এজন্য আমি রাষ্ট্রের কাছে বিচার চাই, দ্রুত বিচার চাই, যাতে এই শত্রুগুলো তাড়াতাড়ি ফাঁসি হোক, এটাই আমি জানাচ্ছি।